আমি আপনাদেরকে নাক ভূমিকা পড়াতে যাচ্ছি। এই যে স্টাডি আপনাদেরকে করাবো, এইটা আমার অনেক দিনের অল্প অল্প করে গড়ে তোলা, বলতে পারেন যে একটা মেহনতের ফল আমি আজকে আপনাদের সামনে দেব। আমি আজকে আপনাদের সামনে নাক ভূমিকার আমার জানা যত দিক আছে সেই দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকে বলে না, আগামী 2-3টা ক্লাস লাগবে আর কি, একদিনে সম্ভব না, অনেকগুলো স্লাইড। তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে নাক ভূমিকা কিভাবে অ্যাপ্লাই করা হতো, আহ, আপনারা তো ভালো করে জানেন। কি করে স্টিল নাও অ্যাপ্লাই করা হয়, সেটা কতটা সঠিক বা কতটা ভুল, এই বিষয়গুলো আপনারা স্টাডি করতে করতে বুঝতে পারবেন। হ্যাঁ, এবং আমরা একটা মেডিসিন নিয়ে বেসিক্যালি আমি নিজেও বলছিলাম যে ছোটবেলা থেকে নাক ভেঙে লিটার লিটার খেয়েছিলাম। তার মানে প্রায়ই দেখবেন যে এই টাইপের মেডিসিন নিয়ে আমরা কতটা বায়াসড থাকি, এবং প্র্যাকটিসের ভিতরে প্র্যাকটিস করতে যে আমরা দেখতে পাই যে এই ধরনের মেডিসিনের মধ্যে কত কত কোয়ালিটি বা গুণ থাকে, যেটা আমাদের কল্পনার বাইরে। ম্যাথমেটিকা গুলাতেও হয়তো একক কোনো ম্যাথমেটিকা ওইভাবে লেখা থাকে না। তো আমি আপনাদেরকে এই নাক্স ভূমিকার, মানে ম্যান ইন নাক্স ভূমিকা, মানে নাক্স ভূমিকার পেশেন্টের বা পার্সনের সেই চমৎকার যে গুণাবলী গুলো আছে সেগুলোর সাথে আমি পরিচয় করাই দিব। আমি আপনাদের সেই নাক্স ভূমিকার সাথে মেলানোর চেষ্টা করব যে রেপার্টরির কোন জায়গায়। রেপার্টরিটা কি? রেপার্টরি হচ্ছে একটা, কি বলবো, রূপ বিশ্বের মেলা, তাই না? একটা মেলা, মেলায় যেরকম অনেক দোকান থাকে, অনেক কাস্টমার থাকে, ওই রকম। তো ওই রেপার্টরির মেলা, নাচ ভূমিকার মেলা আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই মেলা থেকে আপনি কি করে নাচ ভূমিকাকে খুঁজে বের করবেন সেই টেকনিকটাই শেখাবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কাছে মনে হবে আমার লেকচার শোনার পরে, আরে এ তো নাচ ভূমিকার পেশেন্ট, যে তো আমার কাছে এসেছিল, গতকালকে আমি পেয়েছি, আমার চেম্বারে আসছে, আমার ক্লিনিকে আসছে, আমি এটা তো বইও পড়ছিলাম, কিন্তু আজ পর্যন্ত তো আমি চেম্বারে অ্যাপ্লাই করতে পারিনি। হ্যাঁ, তো এরকম মনে হবে যে আমার পেশেন্টও তো এসে এরকম কথা বলে। তো আজকে আপনাদের এরকমই অনেক হারিয়ে যাওয়া পেশেন্টের ছবি আপনার চোখের সামনে ভেসে উঠবে, যাতে হয়তো আপনাদের পরবর্তীতে, হ্যাঁ, এই মেডিসিন আর ভুল যাতে না হয়। আপনি হয়তো এরকম পেশেন্টকে অন্য কোনো মেডিসিন দিয়ে দিয়েছেন, এবং ভুলেও ভাবেননি যে এটা নাক্স হতে পারে। আপনারা হয়তো বায়াসড হয়ে গেছেন কোন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, তো আমরা যখনই নাক ভূমিকা দিই, তখন মূলত যেটা হয় যে খুবই ছোট ছোট লেভেল চিন্তা করি। হ্যাঁ, কিন্তু ওনারা যে এত বড় এবং ডিপ ডাইমেনশনের মধ্যে থাকে, এটা কিন্তু আমাদের ভাবনায় আসে না। তো আমরা চলেন নাক ভূমিকার জার্নি শুরু করি। কোনো মেডিসিন আমার ফেভারিট না, কিন্তু এই মেডিসিনটা আমার অনেক বেশি খাওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণে বলতে পারেন যে একটা টান তো মেডিসিনের প্রতি আছেই। তো আমার ধারণা যে আপনাদের ভালো লাগবে, মন দিয়ে যারা শুনবেন ভালো লাগবে, এবং প্র্যাকটিসেও দেখবেন যে যখন নাক ভূমিকা লাগাতে পারবেন তখন অনেক বেশি মজা পাবেন। প্রথমে একটা কথা আপনাদেরকে একটু বলি, আমরা কিভাবে পড়াশোনা করব, ফার্স্ট যে সাজেশন, হ্যাঁ, আমরা কিভাবে পড়াশোনা করা উচিত আমাদের। আমরা, আমি পার্সোনালি যেটা করি, প্রত্যেকটা মেডিসিনের সোর্স, উৎস উৎস কোত্থেকে মেডিসিনটা তৈরি হয়েছে সেটাকে ভালোভাবে স্টাডি করি, যে এই মেডিসিনটা কোত্থেকে আসলো, কেন আসলো, কেন হ্যানিম্যান নিলেন, বা তার পরের যে আমাদের স্টল ওয়ার্কার আছেন তারা কেন নিলেন, এই জিনিসগুলো আমরা স্টাডি করি। তো দেখেন, আমি একটু পাওয়ার পয়েন্ট ইয়ে করি, শেয়ার করি। দেখা যাচ্ছে, তাই না? তো এই যে দেখেন,
নাক্স ভূমিকার আমি ফল গাছের একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর। এই মেডিসিনটার সোর্স হলো স্টেকনাইন ট্রি। হ্যাঁ, স্টেকনাইন ট্রি, এটাতে আছে স্টেকনাইন, স্ট্রাইক নাইন আর কি নামের এক ধরনের, মানে কি বলবো, অত্যন্ত টক্সিক, বিষাক্ত আর কি, কালারলেস, বর্ণহীন এবং ক্রিস্টালাইন অ্যালকালয়েড, ক্রিস্টালের মতন হয়ে থাকে আর কি, অ্যালকালয়েড আর কি। তো আমরা এই এগুলো কিন্তু আসলে একটু পড়ে নিচ্ছি, কারণ কলেজে হয়তো আমরা যখন পড়ালেখা করেছি, ক্লাসগুলোতে হয়তো এভাবে পড়ার সুযোগ হয়নি, বা কোথাও যদি কেউ পড়ায়ও থাকে তাহলে এগুলো আমরা ভুলে যাই। তো মূলত এই উপাদানটা, এইটা একটা পেস্টিসাইড। পেস্টিসাইড মানে কি, বালাইনাশক। হ্যাঁ, পেস্টিসাইড হিসাবে আগে ব্যবহার করা হতো, হোমিওপ্যাথিতে আসার আগে এটা পেস্টিসাইড হিসাবে ব্যবহার করা হতো। আমরা কিন্তু এটাকেই পটেন্টাইজ করে, ওই পেস্টিসাইডকেই পটেন্টাইজ করে আমাদের ক্লিনিকে একদম হরহামেশাই ব্যবহার করে যাচ্ছি। তো স্টেকনাইন পার্টিকুলার পার্টিকুলারলি ছোট ছোট মেরুদণ্ড প্রাণী, যেরকম বার্ডস, পাখি, বিভিন্ন ধরনের পাখি, রোডেন্টস বলে, মানে ইঁদুর জাতীয় প্রাণী, ঢেড়া ইঁদুর, বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি করে, সেগুলোকে মারার কাজে ব্যবহার করা হতো। এটা আগে, অনেক আগে থেকে এটা ব্যবহার করা হতো। তো স্ট্যাকনাইন বডিতে মাসকুলার কনভালশন তৈরি করে, এবং এই সেই কনভালশনটা শেষ পর্যায়ে যে অ্যাফেক্সিয়া বা একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন আহ, তৈরি হয়, এবং অতিরিক্ত এক্সারশন বা অবসাদের কারণে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মারাও যেতে পারে। তো এই স্টেকনাইন, এই ইয়েতে আমাদের আরেকটা মেডিসিন আছে, ইগনেশিয়া। হ্যাঁ, ইগনেশিয়ার যে সিড, আমি ইগনেশিয়া পড়াতে যেও মনে এটা বলেছিলাম, ইগনেশিয়ার সিডের নাক্স ভূমিকার থেকেও লার্জ প্রপোর্শনে স্টেকনাইন আছে, মানে নাক্সে যা আছে তার থেকে বেশি পরিমাণ এই অ্যালকালয়েডটা ইগনেশিয়ার মধ্যে আছে। তো এখন দেখেন, এই কারণেই কিন্তু নাক্স ভূমিকা আর ইগনেশিয়া উভয়ের মধ্যে কিন্তু পাওয়া যায়, আমরা দেখি পেশেন্টের মধ্যে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। এরা ইনজাস্টিস একদমই সহ্য করতে পারে না। হ্যাঁ, নাক্সে যা না আছে, ইগনেশিয়া তো আরো বেশি ইনজাস্টিস পছন্দ করে না। তো এরকম কিছু সিমটম আপনারা পাবেন ঘাটলে, যেখানে ইগনেশিয়া এবং নাক্স ভূমিকার মধ্যে একদম সিমিলার বা একই রকম লাগবে। কেন প্রায় একই রকম কেন? কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ইগনেশিয়া অনেক বড় গ্রেডে থাকে। এর একটাই কারণ হচ্ছে যে স্টেকনাইনের লেভেল। হ্যাঁ, ওইটা কিছু কম বেশি তো আছে, আমি যেটা বললাম যে নাক্সে একটু কম থাকে, ইগনেশিয়া একটু বেশি থাকে। তো ওদের বেসিক প্রোডাক্ট বা সোর্স কিন্তু একই, বাই প্রোডাক্ট ওটাই। ঠিক আছে, তো পরের স্লাইডে যাই, ছবিগুলো ভালো করে খেয়াল করেন। তো এই যে স্টেকনাইন গাছ, যা নাগভূমিকা ট্রি, নাগভূমিকা গাছ নামে পরিচিত, এটা একটা ডেসিডুয়াস ট্রি। ডেসিডুয়াস ট্রি মানে কি? ডেসিডুয়াস ট্রি হলো পর্ণমোচী, পর্ণঝরা উদ্ভিদ বলে। হ্যাঁ, যে সকল আহ উদ্ভিদ একটা নির্দিষ্ট সময়, বছরের একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে শুষ্ক মৌসুমে এর পাতাগুলো ঝরে যায়, সেগুলাকে আমরা বলি হচ্ছে ডেসিডুয়াস ট্রি। তো এই স্টেকনাইন ট্রি মানে নাগভূমিকার গাছটাও হলো এরকম পর্ণমোচী বা পত্রঝরা উদ্ভিদ। তো এরা মূলত ভারতবর্ষ থেকে শুরু করে এই সাউথ এশিয়ার প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু এদেরকে পাওয়া যায়। ওইদিকে শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, এই প্রত্যেকটা দেশেই কিন্তু এই নাগভূমিকার গাছ হয়। তো এদের ফ্যামিলি হচ্ছে লোগিনিয়াসি। আমরা ক্লাসিফিকেশন যখন করি, এটা হলো লোগিনিয়াসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। লোগিনিয়াসি ফ্যামিলির একটা বড় বৈশিষ্ট্য হলো যে লোগিনিয়াসি ফ্যামিলির মধ্যে যতগুলা উদ্ভিদ আছে,
এই ম্যাক্সিমাম উদ্ভিদের মধ্যে খুবই অ্যাক্টিভ অ্যালকালয়েড পাওয়া যায়। প্রত্যেকটা এই ফ্যামিলিভুক্ত লোগানিয়াসি ফ্যামিলির যত উদ্ভিদ আছে, আপনি সব উদ্ভিদের মধ্যে, ম্যাক্সিমাম উদ্ভিদের মধ্যে আপনি খুবই উচ্চ মাত্রার অ্যালকালয়েড পাবেন। তো এই গাছের নাগভূমিকা এই ট্রির হ্যাবিট হলো এরা ওপেন হ্যাবিটেটে হয়, মানে মুক্ত পরিবেশে জন্মায়। নাগভূমিকা হলো মাঝারি ধরনের একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, যা সাধারণত 20 মিটার মানে 66 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড মোটা হয় এবং মানে মোটা হচ্ছে, খাটো টাইপের হচ্ছে, এবং কাঠ বেশ শক্ত হয়, ঘন মসৃণ আঁশযুক্ত, এবং কাঠের হচ্ছে সাদা কালারের হয়। তো এই গাছটা অনিয়মিত শাখা প্রশাখা ছাড়াই, শাখা প্রশাখা গুলো হচ্ছে ছাই রঙের এবং মসৃণ ছাল দ্বারা আবৃত থাকে, এবং এর কচি শাখাগুলো বেশ মসৃণ হয়। উপরের দিকে যে ডালপালাগুলো গজায় সেগুলো খুব মসৃণ হয়, গাঢ় সবুজ এবং চকচকে হয়। আর পাতাগুলো বৃন্তক মানে ছোট বোটাযুক্ত মসৃণ চকচকে, দেন পাতার ছবি দেওয়া আছে, ও ডিম্বাকার আকৃতির। এই পাতাগুলোর দৈর্ঘ্য হয় সাধারণত 10 সেন্টিমিটার মানে 4 ইঞ্চির মতো, এবং প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার মতো। তো ডালে পাতাগুলোর সাজসজ্জা বিপরীত ক্রমিক ভাবে থাকে। দেখেন বিপরীত ক্রমিকের ছবিতে দেওয়া আছে, এইখানে দেখেন। হ্যাঁ, তো প্রত্যেক জোড়া পাতা তার পরবর্তী পাতার সাথে সমকোণে অবস্থান করে। আর শীতকালে এতে ফানেল আকৃতির ছোট ছোট ফ্যাকাশে সবুজ রঙের ফুল ফোটে, যার মধ্যে এক ধরনের দুর্গন্ধ নির্গত হয়। আর এর ফলগুলো দেখতে, এই যে আগের স্লাইডে দেখালাম, আপেলের মতো, এবং এর খোসা শক্ত, এবং পাকার পরে এটা হালকা কমলা বর্ণের ধারণ করে। ফলের ভেতরটা নরম সাদা জেলি সাদৃশ শ্বাস থাকে, এবং মানে নরম উলের মতন আঁশ জাতীয় পদার্থ দ্বারা এই ওর বীজটা ঢাকা থাকে। আর বীজগুলা দেখতে চ্যাপ্টা, আমি একটু পরে ছবি দিচ্ছি, চ্যাপ্টা চাকতির মতো। হ্যাঁ, এবং এর কেন্দ্রের চারিদিকে সূক্ষ্ম সূক্ষ্ম রোম দিয়ে আবৃত থাকে। ঠিক আছে, তো এইরকম মানে এই বৈশিষ্ট্যগুলা গাছের একটু জানা দরকার। আরেকটা বিষয় একটু বলে নিই, বীজের কিন্তু নির্দিষ্ট মানে নিজস্ব কোনো গন্ধ নাই। এটা স্বাদ প্রচন্ড তিতা। নাগভূমিটা খাইছেন তো মনে হয়, মাদার টিনটা খেলে বুঝতাম, প্রচন্ড তিতা। এই যে এখানে দেখেন বীজগুলা চ্যাপ্টা ইয়ের মতো, আর এই ফলগুলা এরকম পাতা। স্যার দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না দেখতে না স্যার। পাওয়ার কিছু নাই, আপনি ওই ইয়ে করেন, আহ, কি বলে, বলেন। দেখেন ওখানে দুইটা ইয়ে দেওয়া আছে, কাউসার আল মামুন একটা লেখা আছে, কাউসার আল মামুন প্রেজেন্টিং বলে একটা জায়গা আছে। আচ্ছা আপনি কাউসার আল মামুন প্রেজেন্টিং এ যে ইয়ে করেন, ক্লিক করেন, হ্যাঁ, তাহলেই পাবেন। তারপরেও আমি দেখি পিন করে দিই, শেয়ারিং করে আবার পিন করে দিই, দেখি তাহলে আপনি দেখতে পাবেন। এবার দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, যেটাকে প্রেজেন্টিং করলাম, প্রেজেন্টিংটাকে ক্লিক করেন, তাহলে এটা দেখতে পাবেন। তো এই আমরা এখন দেখবো যে এই নাগভূমিকার কিছু কমন নাম বা প্রচলিত নাম আমরা একটু জানবো। এর কমন নামগুলো হচ্ছে পয়জন নাট। হ্যাঁ, এই জিনিসগুলো লিখে নেন, এগুলো কেন আমাদের কাজে লাগে জানেন? আমরা যখন প্রেসক্রিপশন করি তখন আমরা এই নেম গুলা, এগুলো সিনোনেম বলেন এক সময়, এই নেম গুলা আমরা কমন নামগুলা লিখি, সরাসরি নাক ভূমিকা লিখি না, পয়জন নাট লিখি। হ্যাঁ, স্ট্যাকনাইন ট্রি, তারপরে কোয়েকার বাটনস। কোয়েকার বাটনস মানে বীজের চ্যাপ্টা বোতামের আকৃতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ভমিট নাট, হ্যাঁ, ডগ বাটন, এগুলা কিন্তু আমরা লিখি। তো এগুলা আপনারা যত শিখে রাখতে পারবেন, আপনারা তত ভালো লিখতে পারবেন, এগুলা কাজে লাগে। তো এটার বাংলা নাম হচ্ছে কুচিলা, কুচিলা, হ্যাঁ, বিষফল, বিষমুষ্ট, কুচিলা গাছ। সংস্কৃত নাম হচ্ছে বিষমুষ্টি, হ্যাঁ, বিষমুষ্টি, পুলক,
রম্যফল, কুপিলু, উর্দু নাম হচ্ছে আজরাকি। আজরাকি আমি নামগুলা দেওয়ার কারণ হচ্ছে আয়ুর্বেদিতে এই নামগুলা ইউজ করে, এই কারণে আমি এই নামগুলো আপনাদেরকে একটু পরিচয় করাই দিচ্ছি। আজরাকি, আজরাকি, হ্যাঁ। ফার্সি বা আরবি নাম হচ্ছে খনি আল কলব। আল কলব মানে জানেন তো, আল কলব মানে হচ্ছে কুকুর। খনি আল কলব, কুকুরের বিষ। ঠিক আছে, আজরাকি। জার্মান নেম হচ্ছে, জার্মান নেম উচ্চারণ করা খুব কঠিন, হ্যাঁ, ব্রনসিনেস, মানে বমি করানোর বাদাম বা ফল। আমরা পরের স্লাইডে চলে যাই। এবার দেখেন কিভাবে এটাকে হোমিওপ্যাথিতে ইন্ট্রোডিউস করানো হলো, এটার প্রুভিং বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, আমরা সেটা একটু জানবো। প্রুভিং কে করলেন? আমাদের, আমরা বলবো যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। হ্যাঁ, তিনি 1805 সালে এই ওষুধটা প্রুভিং করেন এবং তার বিখ্যাত গ্রন্থ ম্যাথমেটিকা পিউরাতে এটা অন্তর্ভুক্ত করেন। তিনি শুধু নিজেই প্রুভিং করেননি, এই প্রুভিং কাজের মধ্যে তার নিজের সন্তান ফ্রেডরিক হ্যানিম্যান এবং তার অন্যতম প্রধান শিষ্য এবং সহকর্মী ডক্টর আর্নেস্ট স্ট্যাফ, ডক্টর ওয়েল ও ডক্টর ফ্লেমিং, ইনারা নিজেরা এটা গ্রহণ করেন এবং তার কার্যকারিতা পরীক্ষা করেন। ড্রাগ প্রোফাইল ও বৈশিষ্ট্য আমরা এবার একটু দেখি। এটা মূলত নাক্সভূমিকা একটা পলিক্রেস্ট রেমিডি। পলিক্রেস্ট, যার অনেকগুলো ক্রেস্ট থাকে, তাই না, অনেকগুলো চূড়া থাকে, অন্যতম পলিক্রেস্ট রেমিডি আমাদের ম্যাথমেটিকার মধ্যে। পলিক্রেস্টের অর্থ হলো যেসব ওষুধ মানব দেহের বিভিন্ন অঙ্গ এবং একাধিক রোগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটাকে বলা হয় ড্রাগ অফ মেনি ইউজ। মানব দেহের প্রায় সব ধরনের সিমটম, হ্যাঁ, বা সিস্টেমে, এইটা আপনি ডাইজেস্টিভ সিস্টেম বলেন, নার্ভাস সিস্টেম বলেন, হ্যাঁ, বা মাইন্ডের উপরে বলেন, এর অনেক ইউজ আছে, গভীর ক্রিয়া থাকার কারণে এটাকে বলা হচ্ছে ড্রাগ অফ মেনি ইউজ, বহুমুখী ব্যবহার করা হয় ওই পলিক্রেস্ট। এরপরের আমি আজকের আলোচনাটা মূলত তাদের বইগুলো থেকেই নেওয়া, ডক্টর হ্যানিম্যান, ডক্টর কেন, ডক্টর এলেন, ইবি ন্যাশ। হ্যাঁ, আমরা তো প্রথম দিকে এগুলাই পড়তাম, এই বইগুলো থেকেই অনেকখানি নেওয়া। তারপরে আমি আমার আলোচনাগুলো তো করবোই, এগুলো জেনে নিই, তাহলে এই বইগুলো একদম নির্যাস আপনারা পেয়ে গেলেন। তো হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান সেজ সিরিয়াস এলমেন্ট ফ্রম ক্যাচিং কোল্ড আর অফেন রিমুভড বাই নার্স, হ্যাজ চিলিনেস অন দ্য স্লাইটেস্ট মুভমেন্ট, গেট কোল্ডনেস অ্যান্ড ক্যান নট গেট ওয়ার্ম। মানে ঠান্ডা লাগার কারণে তৈরি হওয়া গুরুতর অসুস্থতায় প্রায় নাকভূমিকার মাধ্যমে দূর হয়ে যায়। ঠান্ডা লাগলো, তার জন্য গুরুতর অসুস্থ হয়ে পড়লো, সেটাতে নাকভূমিকার মাধ্যমে দূর করা যাচ্ছে। আর কি হচ্ছে, সামান্য নড়াচড়াতে রোগীর মধ্যে শীত ভাব বা শিহরিত শিরশির শিরশির করে ওঠে, শরীরে অতিরিক্ত ঠান্ডা অনুভব হয় এবং রোগী কোনোভাবেই উষ্ণতা বা আরাম পায় না। এই ইয়েটা লেখা আছে ম্যাথমেটিকা পিউরা ভলিউম 2 নার্স অধ্যায়ের মধ্যে আছে। তো হ্যানিম্যান বলছেন সিরিয়াস এলমেন্ট ফ্রম ক্যাচিং কোল্ড আর অফেন রিমুভ বাই নার্স। ঠান্ডা লাগার কারণে মারাত্মক সব সমস্যা ম্যাক্সিমামই নার্স দ্বারা দূর করা সম্ভব। আর কি বলছে, সামান্য নড়াচড়াতেই তার মধ্যে চিলিনেস থাকে, শীত শীত ভাব দেখা যায়, হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লাগে এবং শরীর কোনোভাবে গরম হতে চায় না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা মাথার মধ্যে রাখবেন। এরপর হচ্ছে পিওর গোল্ড সিমটম। এটা কি পিওর গোল্ড সিমটমটা কি? এটা খুবই আইডেন্টিফাইং এবং খুবই প্রমিনেন্ট একটা সিমটম বলেই এটার নাম দিয়েছি আমরা পিওর গোল্ড সিমটম। frequent and ineffectual desire to deficit or passing but small quantity of each other each atom। মানে কি, বারবার
এবং নিষ্ফল মলত্যাগের বেগ কোপ দিচ্ছে বা তাগাদা হচ্ছে, অথবা প্রতিদিন অল্প অল্প পরিমাণের মলত্যাগ, প্রতিবারে অল্প অল্প পরিমাণে মলত্যাগ হয়। ফ্রিকুয়েন্ট অ্যান্ড ineffectual desire to defecate, কি বলছেন? ফ্রিকুয়েন্ট অ্যান্ড ineffectual মানে নিষ্ফল প্রয়োগ, আমি উঠে যাচ্ছি কিন্তু বাড়াচ্ছে না, এটা হলো ineffectual মলত্যাগের চেষ্টা। ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, হ্যাঁ, আর ডেফিকেট, ডিজায়ার টু ডেফিকেট, ঘন ঘন মলত্যাগের ইচ্ছা। প্রতিবার কি বলতেছেন যে প্রতিবার চেষ্টায় অল্প অল্প পরিমাণে মলত্যাগ করে। তো এখানে আমি আপনাদের আজকে একটু চোখটাকে একটু অন্যভাবে খুলে দিতে চাই। মেডিসিনটা যখন আমরা কলেজ সময়ে পড়তাম, পড়তে পড়তে তো আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি। আমরা অনেক ডাক্তারদের প্রেসক্রিপশনে দেখেছি নাক ভূমিকা দেন যাদের বিশেষ করে পেট খারাপ থাকে, পেটের সমস্যা, অজীর্ণতা, হ্যাঁ, বা ওই বদহজম, অরুচি, খাওয়ার ইয়ে নাই, এইরকম ক্ষেত্রগুলোতে কিন্তু ওনারা নাক ভূমিকা দিয়ে দেন। অত ডিপলি চিন্তা করেন কিনা আমার জানা নাই, কিন্তু যে কোনো পেশেন্টের পেটের প্রবলেম হলে বা বারবার মোশন হচ্ছে, হ্যাঁ, লুজ মোশন হোক বা এমনি হোক, বারবার মোশন হচ্ছে, পায়খানা হচ্ছে, তখন কিন্তু নাক ভূমিকা যে মানে আমরা দেখেছি একদম ধপাধপ দিয়ে দেওয়া হতো। এখন সে পেশেন্ট নাক ভূমিকা হোক আর না হোক তাকে দাও। আমি যেরকম বললাম না, আমার উপরে আমার বাবা, এই তুমি নাক্স খাও, মানে আমি খালি নাক্সি খেয়ে গেছি। তো এরকম কিন্তু আমাদের ডাক্তাররাও এগুলো করে থাকেন। তো যাক, সেটা অন্য কথা, আমরা পরের ইয়েতে যাই, স্লাইডে যাই। এই নাক ভূমিকা এই অ্যাবডোমিনাল অর্গান গুলাতে, পাকস্থলী বা অন্ত্রে, হ্যাঁ, এক বিশেষ ধরনের বিশৃঙ্খল বা অনিয়মিত পেরিস্টালসিস মানে সংকোচন, আমি দেখেন এখানে ইয়ে করেছি, হ্যাঁ, পেরিস্টালসিস বা সংকোচন প্রসারণ ইয়ে করে। যেমন ধরেন যে আমাদের আসলে মোশনটা হয় কিভাবে, আমরা তো জানি যে আমাদের ইন্টেস্টাইন বা ইয়ে দিয়ে যখন বাড়ায়, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রতে বাড়ায়, তখন ওই যে এরকম নল থাকে, দেখেন এখানে আমি ছবিতে দেখাই, এইখানে দেখেন, এইখানে চাপ লাগবে, এই যে এরিয়া কন্ট্রাকশন, এখানে চাপ দিবে, নিচের দিকে নামবে, আবার এইভাবে চেপে একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে যায়। এটা ভিডিও দেখাতে পারলে ভালো হতো, এখন মাথায় আসলাম, পরে দেখাবো নি। এইভাবে ইয়ে করে 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 পায়ুদে বাড়ায়। তো এই নাক ভূমিকায় হয় কি, এই জায়গাটাতে এক ধরনের বিশৃঙ্খলা বা মানে অনিয়ম তৈরি হয়, হ্যাঁ, অন্ত্রকে এক জায়গায় দেখা যাচ্ছে আটকে রেখে দিচ্ছে। তো পেটের ভেতরে আঁকড়ে ধরা ও খামচে ধরা মোচড়ানিযুক্ত ব্যথা, এই অন্ত্রের উপাদান যেমন মল বা গ্যাস একসাথে সামনের দিকে ঠেলে দেয়, আবার পিছনের দিকে ঠেলে আসে। নিয়ম হলো যেতে থাকবে এক ওয়েতে, কিন্তু সেটা না যে একবার এদিকে যাচ্ছে আবার নিচ থেকে উপর দিকে ঠেলে দিচ্ছে। তো এই এর ইয়ে হলো যে নাক ভূমিকার এই ইনএফেক্চুয়াল, এই এই কারণেই, এই যে নিচের দিকে নামা আর উপর দিকে আবার ঠেলে দেওয়া, এইটার কারণেই নাক ভূমিকার মধ্যে ইনএফেক্চুয়াল প্রবলেম, ইনএফেক্চুয়াল আর্থিং একটু আগে বুঝালাম, নিষ্ফল কোত বা বেগ, এই ইনএফেক্চুয়াল প্রবলেমটা কিন্তু তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন যে পেটের মধ্যে আমরা দেখবো যে পেটের মধ্যে এরকম অবস্থা কেন তৈরি হচ্ছে। কারণ নাক ভূমিকা যদি নাক বডিতে যদি প্রবেশ করে, আপনি নাক যদি ক্রুড ফরম্যাটে বডিতে দেন, তাহলে পেটের ভেতরে অ্যাবডোমিনাল অর্গানস এর মধ্যে ইররেগুলার পেরিস্টালসিস, তো বুঝছেন, এই পায়খানা যেটা বাড়াচ্ছে, যেভাবে চিপে চিপে বাড়ায়, সেইটা তৈরি হয়ে যায়, ইররেগুলার তৈরি হয়ে যায়, হ্যাঁ, মানে ক্র্যাম্পিং হবে এবং কম্প্রেসিং হবে, যাচ্ছে আবার এরকম চেপে ধরবে, ক্র্যাম্প করে ধরবে, অঙ্গগুলোকে আঁকড়ে ধরবে এবং সংকুচিত করে দেবে। তো নাককে ক্রুড ফরম্যাটে খাওয়ান, আপনি যদি সুস্থ মানুষকে ক্রুড ফরম্যাটে খাওয়ান, তবে সে কলিক, এখানে কি বলছে, কলিকলি
pinching hair and the driving the internal content at once forward and backward. Once forward and backward. Forward and backward is এখানে দেওয়া আছে দেখেন and once forward and backward. ঠিক আছে, পেটের এদিক ওদিকে কামড়ানো এবং চিমটি কাটার মতো ব্যথা তৈরি করবে এবং অন্ত্রের ভেতরে উপাদানগুলো একসাথে এই সামনের দিকেও ঠেলতেছে, মানে নিচের দিকেও ঠেলতেছে, আবার পেছনের দিকেও ঠেলতে থাকবে। এই কারণে নাক ভূমিকা খাওয়ালে এই অ্যাকশনটাই ঘটে। তো এমনি স্বাভাবিক দেহে কিরকম হওয়া উচিত? স্বাভাবিক দেহে হওয়া উচিত আপনি খাবারটা দিলেন মুখ গহ্বরে, তারপর ওটা যে পাকস্থলীতে পরিপাক হলো, ওটা ক্ষুদ্রান্তে যাবে, এভাবে যাবে, হ্যাঁ, পেরিস্টালসিসের প্রক্রিয়ার মাধ্যমে বৃহদান্তে যাবে, যে বায়ুপথে একমুখী নিঃসরণ হবে, এটা নর্মাল বডিতে। কিন্তু নাক ভূমিকা দেওয়ার পরে যে বিশৃঙ্খল পেরিস্টালসিস হচ্ছে, সেটা হচ্ছে ওই এই পর্যন্ত মুখে গেল, পাকস্থলীতে আসলো, এবার যখন ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তের দিকে যাচ্ছে, তখন এই একবার সামনের দিকে ঠেলছে, একবার পিছনের দিকে ঠেলছে। সামনে পিছনে মানে এন্টি একটা অন্তের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে, সেটাই আমি এই দ্বারা বোঝানোর চেষ্টা করেছি স্লাইডে। তো কেন এই ইররেগুলার পেরিস্টালসিসটা ঘটে? হ্যাঁ, এর অন্যতম প্রথম কারণ হচ্ছে ইনকোঅর্ডিনেট কন্ট্রাকশন, মানে অসম সংকোচন। স্বাভাবিক অন্ত্রের ঢেউয়ের মতন, আমি যে একটু আগে বললাম ঢেউয়ের মতন মসৃণ ভাবে খাবারগুলো মল এবং পায়ুপথের দিকে ছেড়ে দেয়, কিন্তু নাক ভূমিকার বিষাক্ততার প্রভাবে, মানে ওই যে স্টেকনাইন অ্যাকশনের কারণে অন্ত্রের এক অংশ সংকুচিত হয়ে মলকে সামনের দিকে পাঠাবে, কিন্তু তার ঠিক সামনের অংশ, মলটা এদিকে গেল, ঠিক এই জায়গাটা আবার প্রসারিত না হয়ে, মানে আপনি যখন ঠেললেন তখন এই নলটাকে তো প্রসারিত হতে হবে, সে প্রসারিত না হয় ওটাকে উল্টা আরো বন্ধ করে দেবে, দিয়ে একদম চেপে ধরে থাকে, কম্প্রেশন করে ফেলে। তারপরে কি হচ্ছে, এর ফলে অন্ত্রের উপাদান, বিশেষ করে খাদ্য, মানে হজমকৃত খাদ্য, গ্যাস বা মল সামনে কিছুটা যাবে, আবার পেছনের দিকে ধাক্কা খাবে। ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে অনবরত অন্ত্রের মুচড়ানি, পেট মুচড়াবে, কামড়াবে, ব্যথা করবে, বারবার যে ওখানে ওরকম হচ্ছে। আর কি হবে? আর হবে হলো বারবার পায়খানার বেগ আসবে, কিন্তু বিপরীতমুখী সংকোচনের কারণে মল বের হতে পারবে না। এটা হলো ফলাফল। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাব। কেন রেপার্টরিতে আপনারা রেকটাম চ্যাপ্টারের অধীনে ইনএফেক্সুয়াল শব্দটি, ইনএফেক্সুয়ালের বাংলা হলো নিষ্ফল, তাই না? শব্দটি আর্জিং বা কোড দেওয়া শিরোনামে দেওয়া আছে, মানে মূল রুব্রিক্স হচ্ছে আর্জিং এ দেওয়া আছে। সেখানে ডিজায়ার মানে রুগীর মল ত্যাগের ইচ্ছা বা তাগাদার অনুভব করে, কিন্তু শেষ পর্যন্ত মল ত্যাগে ব্যর্থ হয়, মল বের হয় না। আর আর্জিং হচ্ছে তো কোড দিচ্ছে, রুগী মল ত্যাগের জন্য বারবার অন্ত্রে সচেষ্ট ধাক্কা দিচ্ছে, কিন্তু জোরে জোরে চাপ প্রয়োগ করে যাচ্ছে, এটা হলো আর্জিং। তো কেন্টের রেপার্টরি অনুযায়ী রেকটাম চ্যাপ্টারের আন্ডারে এই এনএফেক্চুয়াল শব্দটি কিন্তু সরাসরি দেওয়া নাই, মূলত আর্জিং হেডিং এ এটা রাখা হয়েছে। আপনারা যদি কেন্টের রেপার্টরিতে রেকটামে যান, সেখানে ইনএফেক্চুয়াল ওয়ার্ডটি দেখলে আপনারা বুঝে যাবেন উনি লিখেছেন ফ্রি আর্জিং, আপনারা ক্রস করে দিয়েছে, সেখানে যেতে হবে। তো এখানে ডিজায়ার আছে আর আর্জিং, দুটো ওয়ার্ড আছে। তো এখন আমরা বুঝবো যে ডিজায়ার এবং আর্জিং এর মধ্যে পার্থক্যটা কি। মানে আমরা আজ এই পর্যন্ত আমরা তো একটু আগে বুঝলাম যে ইনএফেক্চুয়াল ডিজায়ার, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডিজায়ার নয়, এটা হলো এক ধরনের আর্জিং। হ্যাঁ, এটা হলো এক ধরনের আর্জিং। অ্যাকচুয়াল ওয়ার্ড হবে, এখানে দেওয়া আছে ডিজায়ার, কিন্তু এটা বেসিক্যালি আর্জিং। ঠিক আছে, পেশেন্টের মল ত্যাগের
ইচ্ছা থাকে, কিন্তু মূলত সে সফল হয় নাই বলে বারবার তার মন চাইবে যে আমি যে একটু পদ দিই, একটু ইয়ে হয়, কিন্তু পায়খানা আর হয় না। আর আর্জিং তো বুঝেনি, যে আমি যেটা একটু বললাম যে পুশ করা, মলটাকে করে জোরে জোরে চাপ দেওয়া, পেট ধরে দেওয়া, অনেক সময় এরকম পেট ধরে ধরে চাপে পুঁছুনি দেয়। ঠিক আছে? তো নাক ভূমিকার ক্ষেত্রে মূলত ডিজায়ারের থেকে আর্জিংটা হচ্ছে অনেক বেশি স্ট্রং থাকে। এখন দেখেন, আমি আপনাদেরকে কিছু রুব্রিক্স দেখাবো। আরো কিছু রুব্রিক্স ছিল, আমার নেওয়া হয়নি। এই রুব্রিক্স গুলা দেখেন, এই রুব্রিক্স গুলা আমরা কিন্তু এই রুব্রিক্স গুলোর মধ্যে নাক ভূমিকাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি এই বিষয়গুলোতে নাকসই হবে। যেমন অ্যাংগুইশ স্কুল আর্জিং ইট ইনএফেকচুয়াল, এখানে নাকস নাই। তারপরে অ্যাংজাইটি স্কুল ইনএফেকচুয়াল ডিজায়ার টু স্কুল ফ্রম অ্যাংজাইটি ইউরিনেশন আর্জিং ফর অন ইনএফেকচুয়াল উইদিং মাস ইউরিং ইন ব্লাডার। তো এই ইয়েগুলোতে দেখেন ম্যাক্সিমাম আছে কি ক্যামোমিলা, কস্টিকাম, অ্যাম্বারগিজিয়া, এই মেডিসিন গুলাই কিন্তু দেখতেছি, কিন্তু কোনোটাতে কিন্তু নাক ভূমিকা নাই। আমি জাস্ট আপনাদেরকে নজরে আনার জন্য এটা তুলে দিচ্ছি যে আর্জিং, এনএফএক্সুয়াল আর্জিং মানে যে একবারে পুরোপুরি নাকছে যাবো তা না, আমাদেরকে টু দা পয়েন্ট আগাতে হবে। তো আমাদের মানে জানতে হয় প্রেসক্রিপশন করার আগে যে এই রকম আর কি কি মেডিসিন আছে যারা এই টাইপের ইয়েগুলা করে। আমি এই পাঠ্যগুলোর মধ্যে আসছে আরেকটা জিনিস একটু 2 মিনিট আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে পায়খানার বিষয়টা যখন আসলো, এই যে এনএফেক্চুয়াল আর্জিং, পায়খানা বাড়াতে চাচ্ছে না, ইয়ে হচ্ছে না, এইখানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কনস্টিপেশন। আর নার্স ভূমিকায় কিন্তু আমরা কনস্টিপেশন অনেক বেশি দেখতে পাই। এই কনস্টিপেশন কিন্তু নার্স ভূমিকা এবং ব্রাইনিয়ার কিন্তু খুব কাছাকাছি, কিন্তু কিছুটা পার্থক্য আছে। যে পার্থক্যটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন খুব সুবিধা হয়ে যাবে। তো আমি নাক ভূমিকা আর ব্রায়োনিয়ার কনস্টিপেশনের মধ্যে একটু তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সাথে একটু করার চেষ্টা করছি। নাক ভূমিকা হচ্ছে কি বারবার তীব্র বেগ আসে, পায়খানা আসে, পায়খানা যায়, কিন্তু ওখানে তার ডিজায়ারটাই অসন্তুষ্ট হয়ে, মানে তার সেটা হয় অসন্তোষজনক। আর ব্রায়োনিয়ায় হয় কি দিনের পর দিন পায়খানার ইচ্ছা বা বেগ জাগেই না, 3 দিন 4 দিন ধরে টয়লেটে যাচ্ছে না, কিন্তু নাক্স কিন্তু প্রতিদিন যাবে, হোক আর না হোক একটু করে। পরের পয়েন্টটা কি, মলত্যাগের পরিমাণ কিরকম হবে, নরম বা শক্ত হতে পারে, কিন্তু মলত্যাগের পরে তার আনস্যাটিসফ্যাক্টরি অনুভূতি থাকে, ক্লিয়ার হচ্ছে না মনে হয়, এরকম একটা ভাব থাকে। আর ব্রায়োনিয়াতে কি হয়, মল অত্যন্ত শুষ্ক, শক্ত হয়, আকারে লার্জ, বড় সাইজের হয় এবং দেখতে পুরা মল, হ্যাঁ, অ্যাজ ইট বার্ন, এইরকম থাকে আর কি। আর কি হয়, অন্ত্রের বিশৃঙ্খলা বা অনিয়মিত পেরিস্টালসিস হয়। আর ড্রাইনিয়া কি হয়, অন্ত্রের মিউকাস মেমব্রেন বা রস, ব্রায়োনিয়া তো পুরো ড্রাইনেস, ব্রায়োনিয়া মানে হচ্ছে ড্রায়োনিয়া, ড্রাই হয়ে যায়, অন্ত্র টন্ত্র সবই ড্রাই হয়ে একদম চরম শুষ্কতার মধ্যে থেকে যায়। তো এটাকে আমরা একটু সংক্ষেপে মনে রাখার একটা টেকনিক বানাইছি, সেটা একটু দেখেন। গোল্ডেন রুল, মনে রাখার গোল্ডেন রুল আর কি। হ্যাঁ, নাক ভূমিকা ইকুয়াল টু ইরেগুলার পেরিস্টালসিস, ফ্রিকুয়েন্ট ইনএফেক্চুয়াল আর্জিং, আনস্যাটিসফ্যাক্টরি স্মল স্টুল। ইরেগুলার এই পায়খানা বাড়ানোর যে প্রসেসটা পেরিস্টালসিস, সেটা ইরেগুলার। আর ফ্রিকুয়েন্ট, বারবার খালি ইনএফেক্চুয়াল আর্জিং হবে, আর যদিও বাড়ায় স্মল অ্যামাউন্টের, সেটা নিয়ে কোনো স্যাটিসফ্যাকশন থাকবে না। ড্রাইনেস কি হবে, এক্সট্রিম ড্রাইনেস, সিক্রেশন, ল্যাক অফ সিক্রেশন, তার সিক্রেশন নাই, অন্ত্র থেকে যে সিক্রেশন গুলা হবে পিচ্ছিল পদার্থ দিয়ে আপনার পায়ুতে পায়খানা বাড়াবে, সেইটা নাই, ড্রাই হয়ে গেছে। এই জন্য কি হয়, তার মধ্যে কোনো ডিজায়ার বা আর্জিং থাকে না। আর যদিও বা পায়খানা হয়, তাহলে খুব হার্ড হবে, ড্রাই হবে, বার্ন লাইক স্টুল হবে। ঠিক আছে, এরপরে স্লাইডে আমরা চলে আসি।
The moral of Naxbhumika patient, strain the harder it is to get a stool. দেখেন এই যে কমোডে বসা ব্যক্তিটা দেখেন, নাকভূমিকা পেশেন্ট যত বেশি কুথুনি দিবে, জোরে জোরে করে চাপ দিবে, মল বের হওয়া তত বেশি কঠিন হয়ে পড়বে। এটা নোট করে রাখবেন। এগুলো কিন্তু আমার কথা না, সবই কিন্তু হ্যানিম্যানের উদ্ধৃতি। হ্যাঁ, হ্যানিম্যান কিন্তু এই উদ্ধৃতি গুলাই আমি আপনাদের কাছে পড়াচ্ছি। যত বেগ দিবে তত বেশি হার্ডার হয়ে যাবে। ঠিক আছে। আর নিচে দেখেন কি লেখা আছে, উইথ দিস ইজ অলসো পেইনফুল ইনএফেক্চুয়াল ডিজায়ার অফ ইউরিনেশন। ওনার সাথে এটা অত্যন্ত বেদনাদায়ক হয় এবং ওনার প্রসাবের ক্ষেত্রেও এরকম নিষ্ফল ব্যাগ দেখা যায়। বারবার মনে হচ্ছে না, হচ্ছে না, বারবার টয়লেটে যাচ্ছে কিন্তু হচ্ছে না। ঠিক আছে। এরপরে স্লাইডে চলে আসি, এই দুটার একটু সূক্ষ্ম পার্থক্য আমরা দেখে নিই। সূক্ষ্ম পার্থক্য হলো মলত্যাগের পর রোগীর ব্যথা এবং পথনি চলতেই থাকে, রোগীর মনে হয় যে মলত্যাগ সম্পূর্ণ হলো না, এটা একটা অপূর্ণতার অনুভূতি লেগেই থাকে। আর এটার সাথে হলো আমরা মার্কসলের একটু ইয়ে দেখবো, মার্কসলে কিন্তু এরকম থাকে। হ্যাঁ, একটু পার্থক্যটা দেখি। নাকভূমিকাতে কি হয়, নাকভূমিকাতে মল ত্যাগের পরে ব্যথা এবং পথনির কমার বদলে চলতে থাকে, যত বেশি কোথায় আছে তার ব্যথা যন্ত্রণা তো হচ্ছে। আর মার্কসলে কি হচ্ছে, মল ত্যাগের পরে রোগী সাময়িক বা অল্প সময়ের জন্য তার ব্যথা আরাম বা উপশম পায়। আর নাক্স কি হচ্ছে, মল ত্যাগের পরে পেটে এক প্রকার অপূর্ণতার অনুভূতি থাকে, মনে হয় যে মল আটকে গেছে, আরেকটু হবে আরেকটু হবে, হিসুতেও তাই হয়। আর মার্শাল কি করে, মলত্যাগের পরে খানিক স্বস্তি এলেও ব্যাধির তীব্রতা আবার দ্রুত বেগে ফিরে আসে। নাক্সে কি হয়, প্যাথোলজিক্যাল কুথুনি ও অন্ত্রের অবিরত অস্বস্তি থাকে। আর মার্শালের মধ্যে হচ্ছে আমাশয় বা রক্ত আমাশয়ের লক্ষণের ক্ষেত্রে এরকমটা দেখা যায়। আমরা পরের স্লাইডে চলে যাই। এখন কথা হলো, হোয়াই নাক্সভূমিকা দেয়ার ইজ ইন ডিজায়ার অফ ডিফেকশন। উনার এই মানে নাক্সভূমিকার মল ত্যাগের এই বেগ বা কঠিনী আসলে কেন হয়, এই যে আর্জিংটা কেন হয়, ওনার একটা কারণ তো আমি আপনাদেরকে আগেই বললাম, যে শরীরের মধ্যে মানে আমাদের অন্ত্রের মধ্যে যে পেরিস্টালটিক যে মুভমেন্ট, হ্যাঁ পেরিস্টালটিক যে মুভমেন্ট থাকে, এটা একটা কারণ। নাক্সভূমিকায় এই প্রবলেমটা এত বেশি হওয়ার কারণই হলো অ্যাবডোমিনাল অর্গান যেগুলো আছে ওখানে একদম ইররেগুলার পেরিস্টালসিস হচ্ছে, এই কারণেই নাকভূমিকার এরকম স্টেট বা এরকম ঘটনা তৈরি হয়। এরপরে নাকভূমিকা আমরা দেখতেছি, ছবিটা দেখেন ভালো করে। আমরা প্রথম নাকভূমিকার মাইন্ডের যে বিষয়টা পড়বো, নাকভূমিকার টেম্পারমেন্ট। নাকভূমিকার টেম্পারমেন্ট কেমন হয়, নাকভূমিকার টেম্পারমেন্ট লিখে নেন, ফায়ারি টেম্পারমেন্ট, ফায়ারি অগ্নিশর্মা, অত্যন্ত উগ্র মেজাজের, ফায়ারি টেম্পারমেন্ট। এখান দিয়ে আমরা আজকের আলোচনাটা, মাইন্ডের আলোচনাটা শুরু করব। সে নিজের মধ্যে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি বা ফায়ারি একটা বিষয় তৈরি করে ফেলে, মানে ওনার ভিতরে হুট করে আগুন লেগে যায়, সে ভেতর থেকে একদম চটে যায়, একদম জ্বলে উঠে। দেখেন ওই যে আমি ছবিটা দিতে, একদম আগুন হয়ে আছে। তো মহাত্মা হ্যানিম্যান বছরের পর বছর ধরে নিখুঁত এবং কেয়ারফুল এক্সপেরিমেন্ট থেকে তিনি আমাদের বলেছেন যে, কি বলেছেন, তিনি বলেছেন, দেখেন আমি লিখে দিয়েছি, নাকভূমিকা ইজ মোর ফ্রিকুয়েন্টলি নিডেড বাই এ পার্সন অফ অ্যান আংশাস, জেলাস, ফায়ারি, হট টেম্পার্ড, of a of a malicious, wicked, irascible, easily angered disposition। এটা কিন্তু হ্যানিম্যানের কথা, আমার না, একদম হ্যানিম্যান এইভাবেই দিয়ে দিয়েছেন, আমি অর্থগুলো বলে দিয়েছি।
ঠিক আছে, কি কি বলে দিচ্ছি দেখেন এখানে কোনটার অর্থ কি। মানে নাকভুমিকে প্রায় এমন ব্যক্তিদের জন্য বেশি প্রয়োজন হয় যারা অত্যন্ত অ্যাংশিয়াস, মানে দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, তারপর জেলাস, ঈর্ষান্বিত, হ্যাঁ, জেলাসি আমরা যেটা তো বুঝি। তারপরে ফায়ারি, উগ্র, বদমেজাজি টাইপের, মানে রাগে একদম ইয়ে হয়ে থাকে, ঠিক আছে। এবং যাদের মধ্যে যারা কি মেলাসিয়াস, উইকেড, ইরিটেবল, খিটখিটে এবং ইজিলি অ্যাঙ্গার ডিসপোজিশন, সহজেই ক্রুদ্ধ হয়ে যায়, ডিসপোজিশন মানে একদম তার স্বভাব এরকমই। তারপরে উনি দেখেন নিচের লাইনে একটা ইয়ে দিয়েছেন, এটার সাথেই তিনি লিখেছেন যে এ ফিজিশিয়ান should know the remedy are not restricted to one disease level but rather to the symptom similarly principles, মানে একজন ফিজিশিয়ান বা ডাক্তারের সবসময় এটা জানা উচিত যে কোনো হোমিও ওষুধ কিন্তু জাস্ট একটা পার্টিকুলার ডিজিজের লেভেল বা রোগের নামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা সম্পূর্ণ কাজ করে সিমটম সিমিলারিটি প্রিন্সিপাল বা সাদৃশ্যতার নীতি, আমরা যেটা হোমিওপ্যাথিতে পড়ি, আমাদের অর্গাননে পড়েছি, তার উপরে ভিত্তি করে। হ্যাঁ, এখানে এই জিনিসটা কিন্তু অর্গাননের ফুটনোট, মানে পদটিকা 210 এবং 213-তে, ষষ্ঠ সংস্করণে আছে 210 এবং পঞ্চম সংস্করণে 213-তে তিনি এটা ব্যাখ্যা করেছেন। এটা কি জরুরি বিষয় তিনি ব্যাখ্যা থাকছে, যেহেতু অর্গানন না, আমি এটা বললাম না, আমি জাস্ট উদ্ধৃতিটা দিলাম। তিনি ওখানেও কিন্তু এই নাকভূমিকার উদাহরণটা দিয়েছেন। তো আমাদের এটা শিখতে হবে যে সিমটম বা লক্ষণগুলো তার পেছনের প্রিন্সিপালটা যেন সেম থাকে, এটাই আমাদের প্রায়োরিটি, মানে এটাই সিমিলারিটি, এটাই হচ্ছে সিমিলারিটি প্রিন্সিপাল, সাদৃশ্যতার নীতি।